দেশে ভোজ্য তেলের কোনো সংকট নেই, বরং পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। তাই ভোজ্য তেলের এক পয়সাও দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন তিনি। জানান, বাজার নিয়ন্ত্রণে প্রয়োজনে জোরদার করা হবে অভিযান। সোমবার সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে মন্ত্রী এসব কথা বলেন। আরও জানাচ্ছেন শারমিন নীরা। দেশে প্রতি মাসে গড়ে ভোজ্য তেলের চাহিদা প্রায় 2 লাখ টন। রমজানে এই চাহিদা কিছুটা বাড়লেও পর্যাপ্ত মজুদ আছে। দেশের ভোজ্য তেল পরিস্থিতি নিয়ে সোমবার সচিবালয়ে ব্যবসায়ী প্রতিনিধিদের সাথে বৈঠক করেন বাণিজ্যমন্ত্রী। পরে তিনি কথা বলেন সাংবাদিকদের সাথে। যেটা আছে সেটার ভিত্তিতে আমাদের মূল্যায়ন হলো ভোজ্য তেলের পর্যাপ্ত সরবরাহ আছে। হয়তো কোনো জায়গায় পেনিক বাইয়ের কারণে, পেনিক পারচেজের কারণে আতঙ্কিত হয়ে অনেক সময় ভোক্তারা বেশি কেনার একটা প্রতিযোগিতায় নামেন। সেসব কারণে হয়তো কোনো জায়গায় মজুদটা তাৎক্ষণিকভাবে শেষ হয়ে গিয়েছিল। এছাড়া স্বাভাবিকভাবে বাজারে সরবরাহ পরিস্থিতি ভালোই আছে। মন্ত্রীর কথাও শুনেছেন, এই মুহূর্তে জ্বালানি তেলেরও কোনো সংকট নাই, গ্যাসেরও কোনো সংকট নাই, মানে এলএনজি আমদানির ক্ষেত্রে কোনো গ্যাসেরও সংকট নাই, ভোজ্য তেলেরও কোনো সংকট নেই। এ সময় তিনি বলেন, কৃত্রিম সংকট তৈরি করে কেউ দাম বাড়ানোর অপচেষ্টা করছে, তবে বাজার নিয়ন্ত্রণে জোরদার করা হবে অভিযান। বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে তো ভোক্তা অধিকার দপ্তর আছে, তারা তাদের কাজ করবে, আবার করবেও। আর আমাদের জেলাগুলিতে জেলা প্রশাসন আছে, তারাও তাদের কাজ করবে। বাজার তদারকির জন্য তাদের যে অ্যাসাইন ডিউটি সেটা তারা পালন করবে। এমন পরিস্থিতিতে সরকার ভোজ্য তেলের দাম বাড়াবে না বলেও আশ্বস্ত করেন খন্দকার আব্দুল মুক্তাদির। এক ফোঁটাও বাড়বে না, একটু বাড়বে না। শারমিন নীরা, 71, ঢাকা। মধ্যপ্রাচ্য ইস্যুতে কোনো ব্যবসায়ী পণ্যের দাম বাড়াতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সংস্থাটির পরিচালক জানান, সারা দেশে বাজার তদারকি করা হচ্ছে, আর দোকান মালিক সমিতি বলছে পণ্যের সরবরাহ স্বাভাবিক আছে, দাম বাড়ার কোনো সুযোগ নেই। কেউ তেমনটা করলে তার পক্ষ নেবে না মালিক সমিতি। জাহিদুল ইসলামের প্রতিবেদন। মধ্যপ্রাচ্যের যুদ্ধের ইস্যুতে সরকার বলছে দেশে জ্বালানি তেলের সংকট নেই, মজুদ আছে পর্যাপ্ত। তারপরও যানবাহন ভেদে দৈনিক তেল সংগ্রহের সীমা বেঁধে দিয়েছে সরকার। রাজধানীর কারণ বাজারে পণ্যের সরবরাহ এবং দাম বেশ কয়েকদিন ধরে স্বাভাবিক, বরং কিছু ক্ষেত্রে কমেছে। অনেকটা স্বস্তিতে ক্রেতারাও। সরকারের পদক্ষেপ অবশ্যই ভালো, দাম মোটামুটি সহনীয়। প্রতি মাসেই যে বাজারগুলো করি আমি মোটামুটি সেই বাজারগুলোই করলাম এবং সেই রেটেই দেখলাম। সরকারও আছে এবং ব্যবসায়ীরাও সচেতন আছে, রোজার ভিতরে প্রাইস একই রাখছে। বিক্রেতারাও বলছেন মধ্যপ্রাচ্যের যুদ্ধ এবং জ্বালানি তেলের ইস্যুতে এবার বাজারে তেমন প্রভাব পড়েনি। ক্রয় এবং বিক্রয় রসিদ অনুযায়ী মূল্য তালিকা মেনেই পণ্য বিক্রি করা হচ্ছে। নিত্য পণ্যের সরবরাহ সবকিছু ঠিক আছে, দামও গেছে বছরের তুলনায় অনেকটাই কম পর্যায়ে আছে, কোনোটাই মানে শর্ট নাই মার্কেটে। নতুন সরকার আসছে, রমজান উপলক্ষে অন্যান্য বছরের তুলনায় সবকিছু দাম কম। সমস্ত কোম্পানি প্রচন্ড পরিমাণ মাল দিতে আছে, আমরাও পাইতে আছি। জিনিসপত্র খরিদ করি, তার ক্যাশ মেমো আছে, ওই ক্যাশ মেমো অনুযায়ী বাজারের লিস্ট আছে, ওইখানে লেখা থাকে, ওই অনুযায়ী এক বিন্দু বাড়তি কোনো রেটে বিক্রি করা যায় না। ভোক্তা অধিকার বলছে, কেউ বাজারে কারসাজি করতে চাইলে ব্যবস্থা নেওয়া হবে। বাজার এবছর যথেষ্ট স্থিতিশীল আছে, ভোক্তাদের কাছ থেকে তেমন কোনো অভিযোগ এবছর অন্তত আমরা পাচ্ছি না। অসাধু ব্যবসায়ী যদি এই পরিস্থিতিটার সুযোগ নেওয়ার চেষ্টা করে, সেক্ষেত্রে আমরা আমাদের প্রচলিত যে আইন আছে, আমাদের সেই আইনের প্রয়োগ করে আমরা সেটা মোকাবেলা করব। আর দোকান মালিক সমিতি বলছে, কোনো অজুহাতে কেউ অনৈতিক ব্যবসা করে শাস্তি পেলে তার পক্ষ নেওয়া হবে না। ব্যবসায়ীদেরকে আহ্বান জানাবো, কোনো ইস্যুতে যেন কোনো দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা না করে। যদি দ্রব্যমূল্য বৃদ্ধির চেষ্টা করা হয়, সেক্ষেত্রে সরকার যদি কোনো আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে, আমরা সেই আইনানুগ ব্যবস্থাকে স্বাগত জানাবো। কিন্তু নীতি নৈতিকতা বর্জিত ব্যবসায়ীদের সাথে বাংলাদেশ দোকান মালিক সমিতি নাই। প্রতি জেলাতেই ভোক্তা অধিকার এবং জেলা প্রশাসন সহ বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিরা বাজার তদারকি করছে। ঢাকাতেই কাজ করছে 13টি প্রতিনিধি দল। জাহিদুল ইসলাম, 71, ঢাকা। ফিলিং স্টেশনে চলমান জ্বালানি তেল সংকটের মাঝেই বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছে স্থানীয় উৎপাদকদের সংগঠন বিপা। সংবাদ সম্মেলনে সংগঠনটির নেতারা বলছেন, যুদ্ধের কারণে জ্বালানি তেলের দাম বাড়লে বিদ্যুতের উৎপাদন খরচও বাড়বে। অন্যদিকে বিপুল বকেয়া রয়েছে সরকারের কাছে, তাই অর্থ পরিশোধ না করলে লোডশেডিংয়ের মুখোমুখি হতে হবে গ্রাহকদের।
রাকিব হোসেনের রিপোর্টে বিস্তারিত। ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ লাইন যেন এখন এক পরিচিত বাস্তবতা। রেশনিং শুরুর পর থেকেই ভোগান্তি পিছু ছাড়ছে না গ্রাহকদের। অন্যদিকে ডিপো থেকে সরবরাহ না পেয়ে কার্যক্রম বন্ধ রাখে বহু পাম্প। ফলে আতঙ্কিত হয়ে বিভিন্ন যানবাহনের চালকরা ভিড় জমান অন্য সব সচল পাম্পে। এতে দুর্ভোগ বাড়ে কয়েক গুণ। আমরা সকালের থেকে সিরিয়াল দিচ্ছি, অন্তত আমি 3টা পাম্প ঘুরছি। এক জায়গায় তেলের জন্য দাঁড়াইলে 3 থেকে 4 ঘন্টা চলে যাচ্ছে। আমরা তো কাজ করতে পারতেছি না, কাজে যাব, এক জায়গায় যাব, ওখানে কাজ করতে যাব, টাইম তো পাচ্ছি না। তো আবার তো ডিউটি তো প্রতিদিন করতেই হবে। আমি তো ডিউটি না করতে পারি তাহলে তো কোম্পানি আমাকে এমনিতে বসায় বসায় বেতন দিবে না। বিপিসির তথ্য অনুযায়ী সারা দেশে চাহিদার 25% সরবরাহ কমানো হয়েছে। সবখানেই বিক্রি চলছে নির্দিষ্ট সীমা মেপে। কিন্তু এর মধ্যেও বাড়তি সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে সরকারি কর্মকর্তাদের যানবাহনগুলোর। মানা হচ্ছে না ক্রয় বিক্রয় রসিদ ব্যবহারের নির্দেশনাও, জানিয়ে বিবাদে জড়াচ্ছেন অনেকে। পরিস্থিতি সামাল দিতে পুলিশি টহল বাড়ে পাম্পগুলোতে। এটা তো আপনার প্রধানমন্ত্রী প্রোটোকলের গাড়ি, ঠিক আছে, এনএসআইয়ের গাড়ি। এইসব গাড়িগুলো তো ওনারা তো টাকা নিচ্ছে না, ওনারা তো এটা আমাদের কাছে মাসিক পেমেন্ট করা। নির্দিষ্ট কোনো সময় বলতেছে না যে অমুক টাইমে তেল পাওয়া যাবে, কি ওই টাইমে পাওয়া যাবে। যখন আসবে তখন আমরা দিব। তাহলে সরকার কেমনে বলতেছে তেলের সংকট নাই? গ্যাস পাওয়া যাইতেছে অ্যাভেলেবেল, গ্যাসের কোনো সমস্যা নাই। এদিকে যুদ্ধের এই সময়ে জ্বালানি তেলের দাম বাড়লে তার নেতিবাচক প্রভাব বিদ্যুতের উৎপাদনে পড়বে বলে জানায় স্থানীয় উদ্যোক্তাদের সংগঠন বিপ্পা। উদ্বেগ প্রকাশ করে সংগঠনটির নেতারা বলেন, সরকার বিল পরিশোধে ব্যর্থ হলে লোডশেডিংয়ের চাপে পড়তে হবে গ্রাহকদের, যা অর্থনীতির জন্য বিপর্যয় ডেকে আনবে। ৬,০০০ মেগাওয়াট আমরা আসবে না আমার, রিগার্ডলেস ওই যে কে এফএসএর উপর এটা অন্য কথা, কিন্তু এফএসএরও নাই, আমি গ্যাস পয়সা দিয়ে এনেও কিন্তু আমি লাইনে দিতে পারবো না। দ্যাটস দ্য রিয়েলিটি। অন্য ইন্ডাস্ট্রিগুলোকে আমার কিন্তু চালিয়ে রাখতে হবে, সেটা আমাদের কনসার্ন। দিস ইজ মোর কনসার্ন আওয়ার, যে আমরা কীভাবে ইন্ডাস্ট্রিকে চালিয়ে রাখবো এবং আসলে কি ভবিষ্যতে আমরা আরও ইনভেস্টমেন্টে যাবো কিনা। এই যে ক্রাইসিসটা কিন্তু কমবে না। এই বিদ্যুতের জ্বালানি ক্রাইসিস, তারপর আবার গ্রেনের ক্রাইসিস, তারপর অনেক কিছুর ক্রাইসিস। হয়তো তখন কিছু লোডশেডিং মেনে নিতে হবে, কিছু লোডশেডিং মেনে খাওয়ার চিন্তা করতে হবে। তো এটা আসলে এই মুহূর্তে বলা যাবে না। আমরা টাকা দিলে অবশ্যই পারবো, টাকা দিলে পারবো না কেন? আপনি যদি বলেন যে টাকা দিয়ে বাঘের দুধ নিয়ে আসবো। এদিকে সোমবার সিঙ্গাপুর থেকে ২৭,২০৪ টন জ্বালানি তেলবাহী একটি জাহাজ আজ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে বলে নিশ্চিত করেছে বিপিসি। রাকিব হোসেন, ৭১, ঢাকা। নারীর ক্ষমতায়ন, মর্যাদা ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিতে পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড চালু করছে সরকার। পাইলট কর্মসূচির আওতায় প্রথম ধাপে দেশের বিভিন্ন এলাকার মোট ৩৭,৫৬৭টি নারী প্রধান পরিবার এই কার্ড পাবেন। আগামীকাল এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শফিকুল হকের প্রতিবেদন। ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর আমাদের বিএনপি সরকার গঠন করলে বাংলাদেশের প্রত্যেকটি গৃহিণীর কাছে, প্রত্যেকটি মায়ের কাছে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। নির্বাচনী ইশতেহারের গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি বাস্তবায়নে পরিবার ভিত্তিক সহায়তা ব্যবস্থার অংশ হিসেবে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড, যার মাধ্যমে সরাসরি সহায়তা পৌঁছে যাবে দরিদ্র পরিবারের হাতে। আর সেই কার্ডের মালিক হবেন পরিবারের নারী প্রধান। যারা সবচেয়ে বেশি পিছিয়ে পড়া মানুষ, তাদের কাছে আগে যাওয়ার কথা চিন্তা করছে, এবং সবচেয়ে পিছিয়ে পড়া মানুষগুলো হচ্ছে হতদরিদ্র এবং সেই পরিবারের গৃহ নারী প্রধান। এই কর্মসূচির বিস্তারিত তুলে ধরতে সোমবার সচিবালয়ে সংবাদ সম্মেলনে আসেন অর্থ এবং সমাজ কল্যাণ মন্ত্রী। 10 মার্চ মাননীয় প্রধানমন্ত্রী ইনশাআল্লাহ এটি শুভ উদ্বোধন ঘোষণা করবেন এবং কার্ড ফিজিক্যালি বিতরণ করবেন। মন্ত্রী জানান, পাইলটিং পর্যায়ে 13 জেলার 13টি সিটি কর্পোরেশন ও 15টি ওয়ার্ড থেকে প্রায় ৬৮,০০০ নারী প্রধান পরিবারের মধ্যে যাচাই বাছাই শেষে প্রস্তুত করা হয়েছে চূড়ান্ত তালিকা। পরবর্তীতে চূড়ান্তভাবে ৩৭,৫৬৭ জন নারী প্রধানকে এই ফ্যামিলি কার্ডের যে ভাতা প্রদানের জন্য তালিকা চূড়ান্ত করা হয়েছে। সমগ্র প্রক্রিয়াটি সফটওয়্যারের মাধ্যমে পিএমটি টেস্ট বা দারিদ্র্য সূচক মানের ভিত্তিতে সম্পন্ন করায় উপকারভোগী নির্বাচনে কোনোরূপ দুর্নীতি, স্বজনপ্রীতি বা ম্যানুয়াল হস্তক্ষেপের কোনো অবকাশ নেই। প্রাথমিক পর্যায়ে জনপ্রতি মাসিক ২৫০০ টাকা নগদ ভাতা প্রদানে জুন পর্যন্ত বরাদ্দ রাখা হয়েছে ২৫ কোটি ১৫ লাখ টাকা। আগামী বাজেটে মূল প্রকল্পের কাজ শুরু হলে বরাদ্দ বাড়বে বলে জানান অর্থমন্ত্রী। এটা মাত্র পাইলট প্রজেক্ট শুরু হবে জুনের পর থেকে।
পূর্ণ উদ্যমে এবং আগামী দিনে প্রত্যেকটি পরিবারের কাছে এই সুযোগ যাবে। আমরা হতদরিদ্র দিয়ে শুরু করছি, তারপরে দরিদ্র যারা আছে, তারপর নিম্ন মধ্যবিত্ত যারা আছে, এইভাবে উপরের দিকে যেতে থাকবে এবং সকল নাগরিকের কাছে এটা পৌঁছবে। সকল নারী প্রধান সংসারে তার হাতে গিয়ে পৌঁছবে। যে পরিবারে নারী নেই সেক্ষেত্রে যোগ্য পুরুষ সদস্যরা ফ্যামিলি কার্ড পাবেন কিনা তা বিবেচনা করা হবে বলেও জানান অর্থমন্ত্রী। যে যদি কেউ কোনো মহিলাই না থাকে, শুধু খালি পুরুষ সার্ভাইভিং বা দরিদ্র, তাদের কি হবে? এটা আমরা পাইলট প্রজেক্ট শেষ করার পরে এটা পার্ট অফ আওয়ার প্রজেক্টের মধ্যে আছে আলোচনার মধ্যে, সেটা আমরা সিদ্ধান্ত নেব। শফিকুল হক, ৭১, ঢাকা। হেলিকপ্টার, সাঁজোয়া যান সহ ভারী অস্ত্রশস্ত্র নিয়ে সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে চলছে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান। এতে অংশ নিয়েছেন সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের ৩,০০০-এরও বেশি সদস্য। ভোর থেকে চারপাশ ঘিরে ফেলে অভিযান চালাচ্ছেন তারা। অভিযানে ১৫ জন দুর্ধর্ষ সন্ত্রাসীকে আটক করা হয়েছে। সলিমপুর জঙ্গল দখল ও সন্ত্রাসমুক্ত করে সরকারি প্রকল্প বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন পুলিশের শীর্ষ কর্মকর্তা। বাবুন পালের ক্যামেরায় আরও জানাচ্ছেন রাজীব বড়ুয়া। রাতের অন্ধকার কাটতে না কাটতেই পাহাড় ঘেরা চট্টগ্রামের জঙ্গল সলিমপুরকে চারদিক থেকে ঘিরে ফেলে যৌথ বাহিনী। সেনাবাহিনীর সাঁজোয়া যান, পুলিশের জলকামান সহ সেনাবাহিনী, পুলিশ, র্যাব, বিজিবি এবং আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা শুরু করে অভিযান। আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে শুরু হওয়া এই অভিযানের লক্ষ্য দীর্ঘদিন ধরে সক্রিয় সন্ত্রাসী ও ভূমিদস্যু চক্রের দৌরাত্ম্য বন্ধ করা। অভিযানে এই পাহাড়ি এলাকায় কিছু বাড়িতে তল্লাশি করা হয়। পুলিশের ডিআইজি বলেন, চট্টগ্রামের জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযান আছে। সোমবার থেকেই পুলিশ ও র্যাবের 2টি স্থায়ী ক্যাম্প বসানো হচ্ছে। পরবর্তী সময় যেহেতু আমাদের এখানে কার্যক্রম চলমান রাখতে পারি, এই জন্য আমি বিভাগীয় কমিশন মহোদয়কে অনুরোধ করেছি তিনি যেন আমাদের এখানকার যাতায়াতের ব্যবস্থা সহজতর করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করেন এবং এখানে যে সমস্ত উন্নয়ন কার্যক্রমের সরকারের পরিকল্পনার মধ্যে ছিল সেগুলোর জন্য দ্রুততম সময় বাস্তবায়নের কার্যক্রম শুরু করেন। তা না হলে এই জায়গাটার উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা আমাদের জন্য কঠিন হয়ে যাবে। চট্টগ্রামের বিভাগীয় কমিশনার বলেন, সলিমপুর এলাকা দখলমুক্ত করে এখানে আগের নেওয়া সরকারি প্রকল্পগুলো ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। এলাকাবাসীর উন্নয়নের জন্য বা চট্টগ্রাম উন্নয়নের জন্য যে সমস্ত পরিকল্পনা ভবিষ্যতেও বাস্তবায়ন করতে যাচ্ছে সেগুলোর জন্য পথ উন্মুক্ত হলো। তা আমরা এখন নিয়মিতভাবে যে সমস্ত পরিকল্পনা এখানে করা হয়েছিল সেগুলো বাস্তবায়নের লক্ষ্যে কাজ করে যাব। এলাকাবাসী বলছেন, এখানে এক এক সময় এক এক গ্রুপ এসে জায়গা দখল করে চাঁদাবাজি ও ছিনতাই করে। তারা শান্তি চান। পুলিশ কর্মকর্তারাও বলেন, তারাও মানুষের শান্তি নিশ্চিত করতে চান। এখানে কদিন পরে 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 সন্ত্রাসের কলা হামলা দেয়, চাঁদা চায়, হেটা চায়, এই কাহিনী চলতেছে। এই যে সন্ত্রাসী কার্যকলাপ বা মারা ধরা হামকি দমকি এগুলো আমরা চাই না। কিন্তু পর্যায়ে মাছ আছে দেখলে আগের সিন্ডিকেট বা এখন সিন্ডিকেট মানে বিভিন্ন গ্রুপিং আছে এখানে, একটা গ্রুপ গেলে একটা গ্রুপ ঢুকে। কয়েকটা লোক ছেলে পেলে রাত 2টা 2:30টার দিকে এসে এই যে আমাদেরকে ডিস্টার্ব করে, আমরা কাজ কাম করে আসতে পারি না, আমাদেরকে ডিস্টার্ব করে, সবার মুখে মাস্ক, আমাদের টাকা পয়সা সব কাড়ি নিয়ে ফেলে। যত অপরাধী এখানে আছে তাদেরকে গ্রেপ্তার আমরা সর্বোত্তম চেষ্টা করব। এই যার প্রেক্ষিতে যত সময় লাগে ততক্ষণ আমরা অভিযান করব এবং আমাদের এখানে ইচ্ছা আছে যে এখানে আমরা একটা অস্থায়ী ক্যাম্প করব, যাতে পুলিশ বা অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী নির্বিঘ্নে এখানে তাদের সময় মতো তাদের তথ্যের ভিত্তিতে তারা যে কোনো টাইমে এখানে অভিযান করতে পারে, সেই পরিবেশটি আমরা এখানে নিশ্চিত করতে চাই। এবছর 19শে জানুয়ারি একই এলাকায় অভিযানে গিয়ে দুষ্কৃতিকারীদের অতর্কিত হামলায় গুরুতর আহত হন 4 র্যাব সদস্য। আহত অবস্থায় চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক র্যাব সদস্য মোতালেব হোসেনকে মৃত ঘোষণা করেন। রাজীব বড়ুয়া, ৭১, চট্টগ্রাম। সংযুক্ত আরব আমিরাতে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় নিহত বাংলাদেশি আহমেদ আলীর মরদেহ দেশে পৌঁছেছে। সকালে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তার মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী। এ সময় স্বজনদের আহাজারিতে বিমানবন্দর এলাকায় আবেগঘন পরিবেশ তৈরি হয়। পরে বিমানবন্দর থেকে আরেকটি ফ্লাইটে সিলেট পৌঁছায় এই রেমিটেন্স যোদ্ধার লাশ। সবুজ মাহমুদের প্রতিবেদন। প্রায় 27 বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে বসবাস করতেন মৌলভীবাজারের বড়লেখা উপজেলার আহমেদ আলী। দেশটির আজমান শহরে পানির গাড়ি চালাতেন তিনি।
গত 1 মার্চ ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র আজমানে বিস্ফোরিত হলে সেখানেই প্রাণ হারান এই প্রবাসী। এ সময় পাশেই ছিলেন তার ভাগ্নে শাইরুল ইসলাম। তিনি জানান, ইফতারের পর পানি ডেলিভারির কাজে বের হয়েছিলেন আহমেদ আলী। সে সময় হঠাৎ ক্ষেপণাস্ত্র বিস্ফোরণে নিহত হন তিনি। তখন পানি ডেলিভারি যাওয়ার পর কিছুক্ষণ পরে একটা বিশাল বড় একটা আওয়াজ হয়। আওয়াজের সাথে সাথে আমি সেখানে যাই। সেখানে যাওয়ার পরে দেখি আমার মামা মৃত্যু। এখানে আমার মামার গর্জনার আঘাত পাইছেন, মুখে আঘাত পাইছেন, ফাঁয়ে আঘাত পাইছেন, কোমরে আঘাত পাইছেন। সাথে সাথে গিয়া দেখি আমার মামার মৃত্যু। ফাঁসে যারা আসছিল 4-5 জন, ওরা সাথে সাথে গেছে, গিয়ে তারা সরজমিন দেখছে। আমি একটু দূরে আসছিলাম, আমি আসতে আসতে কমপক্ষে 20 থেকে 25 মিনিট সময় লাগছে। আমি আসার পরে দেখছি ওখানে সেনাবাহিনী, পুলিশ, ফায়ার সার্ভিস সবাই চলে আসছে, আমাকে আর দেখতে দেয়নি, আর দেখা হয় নাই। আমি বস বাইরের লাশ গেছে কালকে যখন ওখানে বক্স করি, ওই সময় দেখছি। তার এই মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না স্বজনরা। ঘটনার 7 দিন পর হযরত শাহজালাল বিমানবন্দরে মরদেহ পৌঁছলে নেমে আসে শোকের আবহ। সকাল 9টার দিকে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকায় পৌঁছানোর পর আহমেদ আলীর মরদেহ গ্রহণ করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ও প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী নুরুল হক নূর। সংশ্লিষ্ট দেশগুলো যে দিক নির্দেশনা দেয় সেটি একটু মেনে চলা। একই সাথে আমরা একটা কথা বলবো যে যেহেতু আমাদের এই দেশগুলোর সাথে দীর্ঘদিনের দ্বিপাক্ষিক সম্পর্ক, বাণিজ্যিক বিভিন্ন ধরনের সম্পর্ক আছে, এমন ধরনের কন্টেন্ট অনলাইন মিডিয়াতে না দেওয়া যেটাতে আসলে তাদের আপত্তি থাকে। আরও 2 জন গতকালকে আপনারা শুনেছেন ইতিমধ্যে রিয়াদে নিহত হয়েছে, এবং তাদের পরিবারের সাথে ইতিমধ্যে আমাদের প্রতিমন্ত্রী বলেছেন আমরা যোগাযোগ করেছি, কথা বলেছি, এবং তাদেরকে কিভাবে আমরা খুবই শীঘ্রই আমরা দেশে ফিরিয়ে আনতে পারি সেই কাজও আমরা করছি। আমরা আশা করব যে আর যেন আমাদের মৃত্যু দেখতে না হয়, এই অবস্থার, এই যুদ্ধের অবসান ঘটে। ধন্যবাদ। মধ্যপ্রাচ্যে সংঘাতপূর্ণ এলাকা এড়িয়ে চলার আহ্বান জানিয়ে ইরান ইসরায়েলের সংঘাতে আহত বাংলাদেশিদের পরিবারের পাশে থাকার আশ্বাস দেন তারা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা। ভারতে গ্রেপ্তার ওসমান হাদি হত্যার 2 আসামিকে দ্রুতই দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। সোমবার কক্সবাজারে আইন শৃঙ্খলা সংক্রান্ত সভা শেষে তিনি বলেন, দেশে যারাই সন্ত্রাসী কার্যক্রম এবং অরাজকতা চালাচ্ছে তাদের সবাইকেই আইনের আওতায় আনা হবে। জঙ্গল সলিমপুরে যৌথ বাহিনীর অভিযানের বিষয়টি তুলে ধরে মন্ত্রী বলেন, সারা দেশেই সন্ত্রাসীর বিরুদ্ধে অভিযান চলবে। এছাড়া কক্সবাজার সমুদ্র সৈকতের সব অবৈধ স্থাপনার 7 দিনের মধ্যে উচ্ছেদের নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। মন্ত্রণালয়কে আমরা অনুরোধ করেছি তারা এটা যেটা এক্সট্রাডিশন ট্রিটি ইন বিটুইন 2 কান্ট্রিজ আছে সেই মতে আমাদেরকে ফেরত দিবেন বলে আমরা আশা করছি, এবং আমরা ফেরত আনার জন্য যথেষ্ট জোর প্রচেষ্টা চালাবো। চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা ধরে যে কোনো সময় জোরালো অভিযানে নামবে আইন শৃঙ্খলা বাহিনী, এমন সতর্ক করে পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির জানিয়েছেন, নিয়মিত মবকারীদেরও তালিকা করা হচ্ছে। আলোচিত ওসমান হাদি হত্যার প্রধান আসামি ফয়সাল সহ ভারতে গ্রেপ্তারকৃতদের দেশে ফিরিয়ে আনতে কূটনৈতিক চ্যানেলে কাজ শুরু হয়েছে বলেও জানান আইজিপি। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। দায়িত্ব নেয়ার পর সোমবার প্রথম সংবাদ সম্মেলনে আসেন নতুন পুলিশ মহাপরিদর্শক আলী হোসেন ফকির। শুরুতেই আসছে ঈদ উল ফিতরকে ঘিরে নিরাপত্তার প্রস্তুতি তুলে ধরেন সাংবাদিকদের সামনে। জানান, সড়কে মহাসড়কে চাঁদাবাজি ও ডাকাতি রোধে তৎপর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মহাসড়কে ডাকাতি রোধে হাইওয়ে পুলিশের পাশাপাশি জেলা পুলিশকে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হয়েছে। ঈদকে সামনে রেখে পোশাক শ্রমিকদের মধ্যে বেতন ভাতা নিয়ে যাতে অসন্তোষ তৈরি না হয় সেজন্য মালিক প্রতিষ্ঠান বিজিএমএ এবং বিকেএমএ নেতাদের সাথে আলোচনা হয়েছে বলে জানান আইজিপি। চাঁদাবাজ, অস্ত্রধারী সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত বলেও জানান তিনি। তালিকা আমাদের তৈরি হয়ে গেছে, আমরা ইনশাআল্লাহ অচিরেই তাদের বিরুদ্ধে অভিযান শুরু করব। চাঁদাবাজদের বিরুদ্ধে দলমত নির্বিশেষে ব্যবস্থা গ্রহণ করা হবে, এক্ষেত্রে দলীয় কোনো বিবেচনার সুযোগ নাই। পুলিশ প্রধান জানান, মবকারীদেরও তালিকা তৈরি করে অভিযানে নামবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আমরা মূল মব তৈরিকারী যারা তাদেরও লিস্ট তৈরি করতেছি, সে যত ক্ষমতাধর হোক তাদেরকে আইনের আওতায় নেওয়া হবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি জানান, শরীফ ওসমান হাদির খুনি ও শেখ হাসিনাকে দেশে ফেরাতে কূটনৈতিক প্রক্রিয়ায় চেষ্টা চলছে। ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে যোগাযোগ হয়েছে, তারা এই ব্যাপারে কার্যক্রম গ্রহণ করছে। হয়তো অচিরেই ইনশাল্লাহ আমরা দেখতে পারবো তারা বাংলাদেশে আমরা আনতে সক্ষম হব। কিশোর গ্যাং নির্মূলে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি। মাস্টার মাইন্ড বলতে কি, অপরাধী সে যত বড় শক্তিশালী হোক আইনের আওতায়
তাকে আনা হবে। এ সময় অতিরিক্ত আইজিপি বলেন, জুলাই অভ্যুত্থানের সময় পুলিশ হত্যার ঘটনাগুলো নিয়ে তদন্ত চলছে। প্রত্যেকটি ভুক্তভোগীর আত্মীয় স্বজন বা ইভেন তারা মামলা করেছে, সেই মামলা তদন্তাধীন আছে। চাঞ্চল্যকর মামলাগুলোর ঘটনা তদন্তে পুলিশকে সময় দেওয়ার আহ্বান পুলিশের এই শীর্ষ কর্মকর্তার। আপনি কি আপনার বাবার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন? দেশের রাজনীতির মূল তালিকা শক্তি রাজনৈতিক দল, তাদেরকে কন্ট্রোল করার দায়িত্ব তো আমাদের না। কিন্তু সে যদি কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটিস করে বা কোনো আইন ভঙ্গ করে, সেক্ষেত্রে আমরা আইনানুগ ব্যবস্থা নিই। জুলাই বিপ্লব কারো ব্যক্তিগত সম্পত্তি না। এই জুলাই বিপ্লবকে নিয়ে যারা ফায়দা লুটতে চায় তাদেরও কিন্তু আমরা আইডেন্টিফাই করি। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী হয়রানি কমাতে আরেকটি স্ক্যানার বসানোর নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রীর সাথে বৈঠকে তিনি এই নির্দেশনা দেন। এদিকে জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে ধর্মমন্ত্রীকে নির্দেশ দিয়েছেন তারেক রহমান। আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসেন। সপ্তাহের দ্বিতীয় কর্মদিবসে সকাল ৯টা ২০ সচিবালয়ে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সরকারের ১৮০ দিনের কর্মসূচির অগ্রগতি পর্যালোচনা নিয়ে জনপ্রশাসন, শিক্ষা, অর্থ ও আইসিটি উপদেষ্টাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ ব্যবসার সাংগঠনিক ও প্রশাসনিক বিষয়ে অবগত করতে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। পৌনে ১২টায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী ও প্রতিমন্ত্রী। বৈঠক নিয়ে সাংবাদিকদের সামনে কথা বলেন প্রতিমন্ত্রী রশিদুজ্জামান মিল্লাত। বিমান বোর্ডটা যাতে ভালো হয় এবং বিমানের যে এমপ্লয়ি শর্টেজ আছে সেগুলিকে পূরণ করে বিমানের সার্ভিস জনগণের স্বার্থে যাতে আমরা ইউজ করতে পারি, এই ধরনের কাজ করার জন্য কিছু নির্দেশনা দিলেন। স্ক্যানার মেশিন একটা ছিল, আমরা ইতিমধ্যে ভিজিটে গিয়ে 2টে করেছিলাম। তিনি আমাদেরকে বললেন যে প্রয়োজনে 3টা করে দেন যাতে জনদুর্ভোগ পোহাতে না হয়। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বন্ধ হওয়া জেদ্দা, মদিনা, মাস্কট সহ 4টি রুটে পুনরায় বিমান চলাচল শুরু হয়েছে। প্রতিমন্ত্রী জানান, দুবাই রুটেও শীঘ্রই চালু হতে পারে। আমরা 4টা রুটও ইতিমধ্যে চালু করেছি। আজকে থট দিচ্ছি যে আমরা দুবাইতে আমরা চালু করতে পারি কিনা আপাতত। পরে জাকাতের সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ধর্মমন্ত্রী ও আসুন্না ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আহমদুল্লাহ। দারিদ্র্য বিমোচনে জাকাতকে প্রত্যক্ষভাবে কিভাবে এঙ্গেজ করা যায় এবং আরও সফলভাবে জাকাত ব্যবস্থাপনা করা যায় সে বিষয়ে পরামর্শ এবং মতবিনিময়ের জন্য তিনি আমাকে ডেকেছেন। কোন উপায়ে করলে পরে সত্যকারে জাকাত গ্রহীতারা জাকাত পাবে এবং জাকাত দাতারা জাকাত দেবে, এই সমস্ত দিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে এবং আমি বিশ্বাস করি আল্লাহর রহমতে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে এই জাকাতের ব্যবস্থাপনা অনেক উন্নতি হবে। এছাড়া ইসরায়েলের গাজা অবরোধের প্রতিবাদে বাংলাদেশি জাহাজ নিয়ে ফ্লোটিলায় যোগ দিতে সরকারের সহায়তা কামনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন আলোকচিত্রী শহীদুল আলম। এটা দৃক ট্রাস্ট এই উদ্যোগটা নিয়েছে, কিন্তু আজকে প্রধানমন্ত্রী তো নিজে প্রকাশ করলেন যে তিনি এটার সাথে যুক্ত থাকতে চান। আমলাতান্ত্রিক অনেকগুলি জিনিস আছে যেগুলির ক্ষেত্রে আমরা সম্মুখীন হচ্ছি, সেগুলির ব্যাপারে উনি যাতে জটিলতাগুলি কমানো যায় সেটা বলেছেন। মোহাম্মদ হোসাইন, ৭১, ঢাকা। ট্রেনে ঈদযাত্রার শেষ দিন বা ১৯শে মার্চের টিকিট বিক্রি শেষ হয়েছে। সকাল ৮টায় অনলাইনে ছাড়ার আধা ঘন্টার মধ্যেই রেলওয়ের পশ্চিমাঞ্চল অর্থাৎ উত্তরগামী সব ট্রেনের টিকিট বিক্রি শেষ হয়ে যায়। রেলওয়ে কর্তৃপক্ষ বলছে চাঁদ দেখার উপর নির্ভর করে বিক্রি হবে ২০শে মার্চের টিকিট। এদিকে বাসেও বিভিন্ন রুটের আগাম টিকিট বিক্রি প্রায় শেষ। আরও জানাচ্ছেন মোহাইমিনুল খান অপু। ১৯শে মার্চের ট্রেনের টিকিট বিক্রি শুরু হওয়ার প্রথম আধা ঘন্টায় শুধু ওয়েবসাইট ও অ্যাপে প্রায় ৮২ লাখ হিট হয়েছে, তাও শুধুমাত্র পশ্চিমাঞ্চলের তথা উত্তরবঙ্গের যাত্রীদের জন্য। রেল কর্মকর্তারা জানান, ১৯শে মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ট্রেনের মোট আসন রয়েছে ৩০,৩৪৩টি। এর মধ্যে সকাল ৮:৩০ পর্যন্ত ঢাকা থেকে পশ্চিমাঞ্চলের ১৯টি ট্রেনের ১২,৫০০টি আসনের টিকিট বিক্রি হয়, যদিও মোট আসন ১৩,৭৭৪টি। সকাল ৮ ঘটিকা থেকে পশ্চিমাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট প্রদান করা হচ্ছে এবং ১৪ ঘটিকা থেকে পূর্বাঞ্চলের আন্তনগর ট্রেনের টিকিট প্রদান করা হবে। তো প্রাপ্ত তথ্য অনুযায়ী ৮টা থেকে ৮:৩০-এর মধ্যে আমাদের পশ্চিমাঞ্চলের কোটা ছিল ১৩,৫০০ আজকে। তো এই কোটার এগেইনস্টে ৮২ লাখ হিট হয় সার্ভারে এবং
12,500 টিকিট সোল্ড আউট হয়ে যায় 30 মিনিটে। স্টেশন ম্যানেজার সাজিদুল ইসলাম আরও বলেন, এদিনই অগ্রিম টিকিট বিক্রি শেষ হচ্ছে। এখন চাঁদ দেখার উপর নির্ভর করে আগামী 20 মার্চের টিকিট বিক্রি করা হবে। এইটা চাঁদ দেখার উপরে নির্ভর করবে আর কি, তারপরে কর্তৃপক্ষ যেভাবে সিদ্ধান্ত দেয় সেভাবে হবে। এবারেও 25% যাত্রীর অনুরোধে আসনবিহীন টিকিট প্রদান করা হবে। এটা যাত্রার দিনে ট্রেন ছাড়ার 2 ঘন্টা আগে সংগ্রহ করা যাবে কাউন্টার থেকে। এদিকে বাস যাত্রায়ও অগ্রিম টিকিট বিক্রি প্রায় শেষ, তবে পাওয়া যাচ্ছে চট্টগ্রাম রুটে। 18-19 তারিখে এখন পর্যন্ত আমাদের টিকিট সেল হচ্ছে, বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, পাশাপাশি হচ্ছে বেনাপোল, কলকাতা। তো আমাদের ইনশাল্লাহ এখন পর্যন্ত আমরা টিকিট দিতে পারছি। আমাদের আসলে মূলত রোড হচ্ছে ঢাকা চট্টগ্রাম, এখনো পর্যন্ত ওইরকম আমাদের টিকিট সেল হয়নি। অন্যান্য রুটে বাস যাত্রায় 18 ও 19 মার্চের টিকিট পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে বিভিন্ন কাউন্টার থেকে। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। ইরানের নতুন সর্বোচ্চ নেতার নাম ঘোষণার পরপরই মধ্যপ্রাচ্যে পাল্টাপাল্টি হামলা আরও জোরদার হয়েছে। ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা সহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। তেহরানে বেশ কয়েকটি বড় বোমার আওয়াজ পাওয়া গেছে। এছাড়া লেবাননের বৈরুতে হিজবুল্লাহর অবকাঠামোতে হামলা চালিয়েছে ইসরায়েলি সেনারা। জবাবে ইসরায়েলের কেন্দ্রস্থলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত হয়েছে। হামলা হয়েছে বাহরাইনের প্রধান তেল শোধনাগারেও। চলছে সংবাদ সংযোগ। সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন 71-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন 71-এর ইউটিউব চ্যানেল। 71-এর সাথে থাকুন।